এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি ইন্টারভিউ প্রস্তুতির পর্ব 4। এর আগে ইন্টারভিউ প্রস্তুতির বিভিন্ন কৌশল বা কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। ইন্টারভিউতে কিছু বিতর্কিত প্রশ্ন ধরে আমরা দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে কিছু বিতর্কিত প্রশ্ন চলে আসে, যেমন মহিলাদের জন্য কিছু কোশ্চেন চলে আসে, এমনকি যে বিতর্কিত কোশ্চেনগুলোর উত্তর তুমি সন্তুষ্টের সহিত দিতে পারবে না প্রত্যেকটা মুহূর্ত, এমনকি তুমিও উত্তরটা দিয়ে স্যাটিসফাই হতে পারলে না, তোমার বিপরীত পক্ষে যে সমস্ত ব্যক্তিগণ ইন্টারভিউরা বসে আছেন ওনারাও আপনার উত্তরে সন্তুষ্ট না হতে পারে, বা যেখান থেকে বেশি বেশি করে ক্রস কোশ্চেন হয়ে থাকে। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। কিছু একাধিক প্রশ্ন এখানে আমাদের আছে, সেই একাধিক প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই বলে রাখি যে এই ক্লাসের ভিডিও আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন, আর এর নোটস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর শুধুমাত্র ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি নোটসটাও একটু দেখা হয় তাহলে ভালো হয়। আর যাদের অন্যদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যে আমি নোটসটা দিয়ে দেব, ওখান থেকে নোটসটা তোমরা কালেকশন করে নেবে। আর শুধুমাত্র নোটস পড়লেই চলবে না, ভিডিওতে আমি আরও নতুন নতুন বিভিন্ন তথ্য যেটা নোটস পড়েও আপনি পাবেন না সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি আমি। প্রথমে আমরা ছোট্ট করে জেনে নিই ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের মধ্যে পার্থক্য কী। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, যেহেতু ইন্টারভিউয়ের প্রস্তুতি বারবার এটা জানা উচিত আমাদের। ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো একটি কাঠামোগত কথোপকথন, যেখানে একজন বা একাধিক প্রশ্নকর্তা প্রশ্ন জিজ্ঞাসা করেন আর অপর ব্যক্তি সেই প্রশ্নের উত্তর দেন, অর্থাৎ যেখানে মূল বিষয় হলো কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্যের আলোচনা। সেখানে কথোপকথনের মধ্যে আপনি বিভিন্ন তথ্যের আলোচনা করবেন, তাছাড়া আর কিছুই নয়। এবার আসি আমরা পার্সোনালিটি টেস্ট বলতে শুধুমাত্র কিছু মৌখিক প্রশ্নের উত্তরকে বোঝায় না। পার্সোনালিটি টেস্টের দ্বারা পরীক্ষার্থীর একদিকে যেমন তার নিজ বিষয়ে গভীরতা দক্ষতা যাচাই করা হয়, তেমনি তার ধ্যান ধারণা, বাচনভঙ্গি, পোশাক পরিচ্ছদ, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, স্বাধীন চিন্তাভাবনা, সর্বোপরি তার সার্বিক ব্যক্তিত্ব মূল্যায়ন, মানে তার মধ্যে ব্যক্তিত্বটা কী আছে, পার্সোনালিটিটা কী আছে, সেটা এখানে যাচাই বাছাই করা হয়। পার্সোনালিটি টেস্টের প্রশ্ন করা হয় প্রার্থীর সক্ষমতা বিষয়ে, সে কতটা কাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বপূর্ণ, পরিবেশ পরিচিতির উপর দক্ষতা যাচাই করা হয় এবং সর্বোপরি প্রার্থীর জ্ঞান ও ব্যক্তিত্বের উপর বিশেষ নজর দেওয়া হয়। পার্সোনালিটি টেস্টে প্রার্থীর মনস্তত্ত্ব, বডি ল্যাঙ্গুয়েজ এবং পরীক্ষা নেওয়া হয়। সাধারণত 3 ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, যেমন প্রার্থীর নাম, যোগ্যতা, প্রার্থীর বর্তমান কাজ, প্রার্থীর হবি কী, শখ, কাজের প্রতি কতটা দায়িত্ববান, সে যে কাজের জন্য পার্সোনালিটি টেস্ট দিতে এসেছেন তার জন্য যে সে কতটা যোগ্য ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন করা হয়। পার্সোনালিটি টেস্ট প্রার্থীর স্বভাব, জ্ঞানের পরিধি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক দৃঢ়তা এবং সমস্যা সমাধানে করার দক্ষতার উপর প্রশ্ন করা হয়। তাহলে এখন পার্সোনালিটি টেস্টটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের কেমন ধরনের কীভাবে আমাদের প্রস্তুতি হতে হবে বা কীভাবে আমাদের রেডি হতে হবে সেটা কিন্তু আমরা একটু হলেও প্রথমেই ধারণা পেয়ে যাব, বা কেমন ধরনের প্রশ্ন আমাদের রেডি করে যেতে হবে সেই জন্যই আমার এই প্রথমে বলা, তাছাড়া আর কিছুই নয়। অ্যাপটিটিউড টেস্ট বা প্রবণতার পরীক্ষা, এটা কী জিনিস? প্রবণতা হলো কোনো ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো কাজে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করতে পারে বা কোনো পারদর্শিতা অর্জন করতে পারে, সেই ক্ষমতাকে প্রবণতা বলে। অর্থাৎ এটি কোনো ব্যক্তি একটি মানসিক ক্ষমতা। ধরুন আপনার মধ্যে যে কোনো একটি ক্ষমতা আছে, কোনো সময় মেনটেন করার ক্ষমতা হতে পারে, কঠিন বিষয় খুব তাড়াতাড়ি সমাধান সূত্র বার করা হতে পারে, আপনি গাণিতিক দক্ষতা আপনার মধ্যে হতে পারে, আপনি ভালো গান করতে পারেন, হতে পারে আপনি ছবি আঁকতে পারেন, এই যে কোনো ধরনের হতে পারে, আপনি কারো সঠিকভাবে সিদ্ধান্ত প্রদান করতে পারেন, হতে পারে আপনি কোনো কিছু মেমোরাইজ করতে পারেন, এই সমস্ত বিভিন্ন বিষয় হতে পারে। এই মধ্যে দিয়ে আপনার কোন দিকে প্রবণতা, যে প্রবণতা বা যে দক্ষতায় কাজে লাগিয়ে আপনি আপনার কাজটা উদ্ধার করতে পারছেন বলা যেতে পারে, এটা আপনার মধ্যে সুপ্ত অবস্থায় আছে, এটা আপনার মধ্যে সুপ্ত অবস্থায় আছে। তাই বলছে প্রবণতা হলো কোনো ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো কাজে সফল হওয়ার জন্য প্রয়োজনীয়তা ক্ষমতা অর্জন করতে পারে। ঠিক আছে, পরিষ্কার করে বললে কোনো কাজ করতে গেলে আপনি যে ক্ষমতার দ্বারা সেই কাজটি সঠিকভাবে
সহজে যুক্তিসঙ্গতভাবে সম্পাদন করতে পারছে সেই ক্ষমতাকে যখন পরিমাপ করা হয় সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা প্রবণতার পরীক্ষা। পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে। তো অ্যাপটিটিউড টেস্টে কী? অ্যাপটিটিউড টেস্ট হলো এখানে আপনি যে কাজটা করতে যাবেন, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে যাবেন, ছাত্রছাত্রীদের পড়াতে যাবেন, সেই কাজটি করার জন্য আপনি সঠিক কিনা, আপনার মধ্যে যুক্তিসঙ্গত কিছু আছে কিনা, আপনি পারদর্শী কিনা, বা আপনার মধ্যে কিছু সুপ্ত ব্যক্তিত্ব আছে কিনা যার দ্বারা আপনি শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন করে বা শিক্ষার কাঙ্ক্ষিত লোকে পৌঁছাতে পারবেন, সেটা হলো অ্যাপটিটিউড টেস্ট বা প্রমাণতা। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আমরা এখানে প্রশ্নে যেটা আসবো, প্রথা বহির্ভূত বা অপথাগত শিক্ষা। আগে আমরা শিক্ষা নিয়ে সমস্ত কিছু আলোচনা করছি, তার মধ্যে প্রথা বহির্ভূত বা অপথাগত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশনটা কী? যে শিক্ষা ব্যবস্থা প্রথাগত বিদ্যালয়ের বাইরে সংগঠিত একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট শিক্ষণ পরিস্থিতিতে সম্পন্ন হয়। এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট জনগণের জন্য স্থির করা হয়। এখানে বলছে এই শিক্ষাগত ব্যবস্থায় বিদ্যালয়ের বাইরে সংগঠিত হয় একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট শিক্ষণ পরিস্থিতিতে সম্পন্ন হয়। যে কোনো একটা পরিস্থিতিতে সম্পন্ন হতে পারে, নির্দিষ্ট একটা শিক্ষণ পরিস্থিতি তৈরি করা হলো, নতুন নতুন পরিস্থিতি এখানে এসে হাজির হয়, এর কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই নেই, এখানে ইনফর্মাল, অপ্রথাগত, কোনো প্রথা মেনে হয় না। তাই বলছে প্রথা বহির্ভূত, নিয়ম কানুন কোনো কিছুই এখানে মানা হয় না। প্রথাগত শিক্ষা বা পরিচালিত শিক্ষা কী? এবার হচ্ছে ফর্মাল এডুকেশান। ফর্মাল এডুকেশান দেখুন ঐতিহ্যগত শিক্ষা, যা ব্যাক টু বেসিক। পরিচালিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা নামে পরিচিত, দীর্ঘস্থাপিত প্রথাকে বোঝায় যা সমাজ ঐতিহ্যগতভাবে স্কুলগুলোতে ব্যবহার করে। প্রথাগত শিক্ষা বলে স্কুলগুলোতে যে পরিচালিত শিক্ষা ঐতিহ্যগতভাবে চলে আসে সেই সমস্ত হচ্ছে প্রথাগত শিক্ষা বা পরিচালিত শিক্ষা। এই প্রথাগত শিক্ষা বা পরিচালিত শিক্ষা সাধারণত আমরা স্কুলের মধ্যে দিয়ে সম্পন্ন করতে পারি। এরপরে আসি, আমাদের একটা জিনিস এখানে থাকে, রাইট টু ইনফরমেশান, বা অপরদিকে আছে রাইট টু এডুকেশান। আমরা রাইট টু এডুকেশান সম্পর্কে পরে জানবো। আমরা রাইট টু ইনফরমেশান সম্পর্কে জানি, তথ্য জানার অধিকার। তথ্য জানার অধিকারটা আপনাকে জানতেই হবে, কারণ আপনি ধরুন ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দেওয়ার পরে আপনার মনে হয়ে যাবে ইন্টারভিউ ভালো দিয়েছি, বা এখন তো প্যানেল দিচ্ছে, এখানে কোনো জানার প্রয়োজন নেই। সেহেতু আমি একটা কথা, আপনি টেট পরীক্ষা দিয়েছেন, টেট পরীক্ষা দেওয়ার পরে আপনি ফেল করেছেন, কত নম্বর পেয়েছেন সেটা তো আপনাকে জানানো হয়নি। তো আপনি সেটা জানার জন্য অবশ্যই আরটিআই করবেন। আরটিআই করে রাইট টু ইনফরমেশান, তথ্য জানার অধিকার আপনার অবশ্যই আছে। এই তথ্য জানার অধিকারে আপনি কি কি করতে পারেন? সরকারি কাজকর্ম, নথিপত্র, দলিল ইত্যাদি, এগুলো আমার খুব একটা বলার দরকার নেই। যে কোনো তথ্য আপনি জানতে পারেন। দেশের মধ্যে যে সমস্ত কার্যাবলী সংগঠিত হয় বা কাগজপত্র বা যে কোনো অফিস আদালতে, আপনি সেই সমস্ত অফিস আদালতে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করে আরটিআই। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে কি, রাইট টু এডুকেশান কী বলা হলো, আপনি বললেন, তারপরে বললো আরটিআই কী। তখন এই আরটি যেন গুলিয়ে না যায় সেই জন্য আরটিআইটা এখানে উল্লেখ করা হয়েছে। 2005 আরটিআই, রাইট টু ইনফরমেশান। আচ্ছা, যখন করোনা পরিস্থিতি চলছিল তখন একটি প্রকল্প তৈরি হয়েছিল, পাড়ায় শিক্ষালয়। এখান থেকে কোশ্চেন আপনাকে করতেই পারে, পাড়ায় শিক্ষালয় কোন পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল, বা ধরে নাও প্রশ্ন হলো যে কিছুদিন আগে তো মহামারী হয়েছিল 20-21 সাল নাগাদ, তখন যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়েছিল, স্কুলে তো বাচ্চারা যেতে পারেনি স্কুল খোলার কিছুদিন আগে। এরকম পরিস্থিতি যদি আবার তৈরি হয় তাহলে তোমার কাছে কীভাবে তুমি শিক্ষা দেবে শিশুদের, এরকম একটা কোশ্চেন হলো। তুমি তখন এই পাড়াই শিক্ষালয় প্রকল্পটির একটা পয়েন্ট কিন্তু তুমি তুলে ধরতে পারো সেখানে। পাড়াই শিক্ষালয় কি, কবে চালু হয়েছিল, কেন চালু হয়েছিল, আমরা একটু দেখে নিই। 24/1/2022 সালে যখন স্কুল প্রায় খুলবে, করোনা মহামারী থেকে আমরা প্রায় ওভারকাম করে আসছি। 24 তারিখ জানুয়ারি মাসের সোমবার রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচি উদ্বোধন করেন। পাড়াই শিক্ষালয় কর্মসূচি আরম্ভ হয় 7/2/2022, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে। পাড়াই শিক্ষালয় প্রকল্পের নাম ও উদ্যোগ কার মস্তিষ্কে প্রসূত ছিল?
পাড়ায় শিক্ষালয় হলো করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন কর্মসূচি ছিল। পাড়ায় শিক্ষালয়ের প্রধান উদ্দেশ্য ছিল যে শিশুদের, অনেকদিন শিশুরা পড়াশুনোর বাইরে স্কুলমুখী নেই, সেই স্কুল আসার আগে তাদের একটা মানসিক প্রস্তুতি তৈরি করা, খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় পড়াশোনার মধ্যে দিয়ে, আনন্দদায়ক শিক্ষার মধ্যে দিয়ে সেখানে একটা পাঠ দেওয়া, দিয়ে তাদেরকে আনন্দদায়ক পাঠ দিয়ে স্কুলে নিয়ে আসার জন্য একটা পরিস্থিতি তৈরি করা। তাই বলছে সকল শিক্ষার্থীদের কাছে এইরূপ বিপরীত পরিস্থিতিতে বিদ্যালয়কে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি গ্রহণ করেছে। এই প্রকল্পে কোভিড বিধি মেনে পাড়ার কোনো খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে, যেখানে কোভিড সংক্রমণের সম্ভাবনা কম, এমন স্থানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারাটিচার সকল পড়ুয়াদের নিজস্ব পাড়ার পরিবেশে আনন্দময় পাঠদানের ব্যবস্থা করবেন। তাহলে পাড়ায় শিক্ষালয়টি একটু জেনে নেওয়া আসলে কি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদের শিক্ষানীতি কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে এখানে বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আমি আরও বলেছি, ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। প্রত্যেক শিশু পৃথক সত্তাযুক্ত, তাই প্রত্যেকের জন্য ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করা উচিত। এই শিক্ষার মূল উদ্দেশ্য প্রত্যেক ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসা এবং শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। ইনক্লুসিভ এডুকেশন হলো শিক্ষার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য বা আছে, সেই লক্ষ্য বা সেই গোলে পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন প্রক্রিয়া থাকে, কিন্তু সেই সমস্ত প্রক্রিয়া বা প্রসেসিংগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গ্রহণ করতে পারে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হচ্ছে কি, যারা প্রতিবন্ধী। আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা যায় যারা খুবই মেধাবী, উচ্চ মেধাবী সম্পন্ন, গড গিফটেড বলা চলে। তারা এতটাই এগিয়ে যে তাদের ক্লাস লেভেলের চেয়ে তারা এতটাই এগিয়ে যে তারা মূল যে স্রোত বলতে কি, যে একটি ক্লাসে ক্লাস 3 শিক্ষার বা একটা উদ্দেশ্য তো থাকবে সেই ক্লাসের, সেই উদ্দেশ্য অনুযায়ী সে কিন্তু যতটা জানা দরকার তার চেয়ে অত্যাধিক বেশি জানছে। সেই জন্য মধ্যম প্রকৃতির যে ধরনের স্টুডেন্ট আছে আর যে অত্যাধিক বুদ্ধিদীপ্ত শিশু যে আছে আর পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশু, সবাইকে একটা মূল স্রোতের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতের মধ্যে নিয়ে যাওয়া বা প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, এই উদ্দেশ্যের জন্য অন্তর্ভুক্তমূলক বা ইনক্লুসিভ এডুকেশন। কোনো রকম শাস্তি বা ভয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা নয়, শিক্ষা হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। অন্তর্ভুক্তমূলক শিক্ষা একটা নীতি বলা যেতে পারে। কেবলমাত্র জ্ঞানমূলক শিক্ষা নয়, একজন শিক্ষক শিক্ষা দেবে উপযুক্ত প্রয়োজনীয় তথ্য পরিবেশনের মাধ্যমে, বাস্তব জগতের কথা ভেবে। এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য, অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য সরকারি ও সাহায্যপ্রাপ্ত সরকারি বিদ্যালয়গুলোতে যে প্রতীকী কর্মসূচি গৃহীত হয় তা অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পরিচিত। অপারেশন ব্ল্যাকবোর্ড কি, ভালো করে পড়ে যাবেন। এই কর্মসূচির প্রথম সূচনা হয়েছিল 1986 সালে। প্রাথমিক শিক্ষার জন্য যাবতীয় উপকরণ বিদ্যালয়তে সরবরাহ করা, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ নির্মাণ এবং শৌচাগার নির্মাণ, এটা হচ্ছে 1986 সালে প্রাথমিক শিক্ষার যাবতীয় অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে দুটো কর্মসূচি ছিল। এবার আসি অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করা, প্রাথমিক শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া বা সবার জন্য গড়ে তোলা। বিদ্যালয় পঠন ব্যবস্থাকে ত্বরান্বিত করা, বিদ্যালয় পঠন ব্যবস্থাকে আরও প্রসারিত করতে হবে সকলের মধ্যে, সেই জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড আনা হয়েছিল। স্বাস্থ্যসম্মত বিদ্যালয় পরিবেশ রচনা করা, বিদ্যালয়ের স্বাস্থ্যসম্মত বলতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টয়লেট ক্লিয়ার রাখা, শুধু কি এইটুকু, বা চারিদিকে প্লাস্টিক না ছড়ানো, শুধু কি এইটুকু এখানেই শেষ না। স্বাস্থ্যসম্মত বলতে এইগুলোর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের টিচার বা স্টুডেন্টের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে গাইড ফ্রেন্ড ফিলোসফার যে সম্পর্ক তৈরি করা, বিদ্যালয়ের প্রত্যেকটা উপাদান টিএলএম সঠিক থাকা ক্লাসরুমের মধ্যে, এগুলো একটা বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ রচনা করা। এবার আসি আমার বই সম্পর্কে কিছু কথা। আমার কথাটির মধ্যে দিয়ে বইয়ের প্রতি ভালোবাসা জন্মানো, শিশুর অবচেতন মনে একটু হলেও নাড়া দিয়ে ওঠে যে এটি আমার বই, ভালো করে আমার বই দিয়ে বইয়ের প্রতি তার ভালোবাসা কিন্তু তার জন্মাবেই। বইয়ের সঙ্গে যেন একটু সম্পর্ক তৈরি হয়ে যায়। ক্লাস 1 এবং ক্লাস 2-তে
বাংলা, ইংরেজি, অঙ্ক বা আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে একটি বই আছে যার নাম হলো আমার বই। এই বইটি শিশুদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলার জন্য এই বইতে প্রতিটি পেজে বা প্রতিটি বিষয়ে রঙিন চিত্র ব্যবহার করা হয়েছে। সুন্দর সুন্দর বক্স তৈরি করে সমস্ত বিষয় বিভিন্ন অনুশীলনী এই বইতে উপস্থাপন করা হয়েছে। দারুণ মজাদার কবিতা, সুন্দর সুন্দর উদাহরণ ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা এবং খেলার বিষয়বস্তু বা ইংরাজি ওয়ার্ড এই বইটিতে লক্ষ্য করা যায়। আমার বই সম্পর্কে আমরা জেনে নেব, কিন্তু আমি পরবর্তীতে বিভিন্ন ক্লাসে কী কী বই পড়ানো হয় সেগুলোর লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই হাজির হব, এমনকি নোটস প্রোভাইড করব। বিদ্যালয় শুরুর আগে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হয়? এর মাধ্যমে দেশের সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায়। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা কিন্তু বিভিন্ন নদীর নাম, পাঞ্জাব, সিন্ধু, আম, বিভিন্ন পর্বতের নাম, বিভিন্ন দেশের নাম, এইগুলো কিন্তু আমরা জানতে পারছি। বিভিন্ন মানে ভারতবর্ষ যখন স্বাধীনতার প্রাককালে, যখন ভারত স্বাধীনতার জন্য লড়াই করছে, তখন যে ভারতবর্ষ যে বিভিন্ন খণ্ডে ভাগ ছিল, বিভাগে ভাগ ছিল, সে সমস্ত কিছু, যেমন উৎকল উড়িষ্যা কথাটিকে বোঝানো হয়। এই সমস্ত যে বিষয়গুলো ওখানে উল্লেখ করা হয়েছে, সেই জন্য দেশের একটি সংক্ষিপ্ত বর্ণনা ওর মধ্যে দিয়ে ফুটে ওঠে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মহানতা সম্পর্কে জানতে পারে। এই জানার মাধ্যমে তারা অজান্তে দেশকে ভালোবাসে এবং সম্মান করে। এছাড়া দেশের মহানতা সম্পর্কে জানতে পেরে তারা গর্ববোধ করে। থেকে কিন্তু আরও ক্রস কোশ্চেন হতে পারে। কী কোশ্চেন? জাতীয় সঙ্গীত ছাড়া আর কী কী প্রোগ্রাম বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে করা যেতে পারে? একটি প্রার্থনা সঙ্গীত, বর্তমান রাজ্যে ঘোষিত রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, বানান ভুল হয়েছে একটু, সরি, ওটা জল লিখতে গিয়ে জন লিখে ফেলেছি। শিশুদের দ্বারা প্রতিদিনের খবর পাঠ, নৈতিকতা, মূল্যবোধের কিছু কথা, বাণী, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যাবলী, এগুলো কিন্তু করা যেতেই পারে। এই সমস্ত কোশ্চেন কিন্তু করতে পারে, বা এখান থেকে ক্রস কোশ্চেন করতেই পারে। এ বাংলার মাটি বাংলার জল কার লেখা, বা বাংলার মাটি বা বাংলার জল তুমি দু লাইন গিয়ে দেখাও তো। আর দুটি মানে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের যে কয়েকটি বাণী বলো, কয়েকটি নৈতিক বা মূল্যবোধের একটি গল্প বললে শোনাও, এটা কিন্তু হতে পারে। প্রতিদিনের খবর পাঠ বলতে কোনো বাচ্চা মানে সে তার নিউজ পেপার থেকে সে টপ নিউজটা নিয়ে যাবে। ধরে নিন T20 বিশ্বকাপ ভারত যেদিন জিতেছিল, তার পরের দিন স্কুল গিয়ে সবচেয়ে টপ নিউজটা কী হতো? টপ নিউজ হতো যে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই দ্বিতীয়বারের জন্য রোহিত শর্মার নেতৃত্বে T20 বিশ্বকাপ পেল। এই যে একটা নিউজ হয়ে গেল। এরকম ধরনের খবর পায়, সেটা স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, খেলাধুলা সংক্রান্ত হতে পারে, তোমার বিদ্যালয় পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে হতে পারে। কিন্তু আপনি কি মনে করেন যে শিক্ষকদের বিদ্যালয়ে শিক্ষাদান করা ছাড়া ব্যক্তিগতভাবে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করা উচিত? শিক্ষকদের বিদ্যালয়ে শিক্ষাদান করা ছাড়া ব্যক্তিগতভাবে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতা করা একদমই উচিত নয়। তিনি সেবামূলকভাবে বা সমাজের সার্বিক উন্নয়নের জন্য বিনা বেতনে বিদ্যালয়ের পাঠদানের সময়ের বাইরে ছাত্রছাত্রীদের পড়াতে পারেন। কিন্তু বিনা বেতনেও পড়ানো যাবে না, এরকম একটা কিন্তু নোটিশ কিন্তু আমরা শিক্ষা দপ্তর থেকে পেয়েছি। তো এটাও আমাদের জানতে হবে। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা বাতিল, এটি দেশের একটি উন্নয়নমূলক ব্যবস্থা না একটি অবক্ষয়? একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন? দেশের প্রকৃত উন্নয়নের জন্য সরকার দরকার সর্বজনীন প্রাথমিক শিক্ষার পরিপূর্ণ রূপায়ণ, কিন্তু এর একটি বড় বাধা হলো অপচয় ও অনুন্নয়ন। তাই এই অপচয় ও অনুন্নয়ন রোধ করে দেশের সামগ্রিক উন্নতির জন্য এটি একটি শ্রেষ্ঠ পন্থা বলেই গ্রহণযোগ্য। এছাড়াও প্রাথমিক শিক্ষাকে শিক্ষার ভিত্তি হিসাবে মনে করে শিক্ষার গুণগত মান উন্নয়নও বিশেষ প্রয়োজন আছে। এবার আসি, আজকাল প্রায়ই শোনা যাচ্ছে যে শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শিক্ষকরা ব্যর্থ হচ্ছেন। এর কারণ সম্পর্কে আপনার অভিমত কী? আচ্ছা, এর আগে আমি পাশ ফেল সম্পর্কে একটি কথা বলে নিই। এই পাশ ফেল প্রথা, একটা জিনিস মনে রাখবে, আমরা কখনো সরকারের নীতিকে বিরোধিতা করব না, কখনোই সরকারের নীতিকে আমরা কখনোই বিরোধিতা করব না। সরকারের নীতি বিরোধিতা করলে ওখানে একটা নেগেটিভ প্রভাব পড়তেই পারে। সে কী হবে কি না হবে সেটা ডিপেন্ড করছে, রুম অনুযায়ী ডিপেন্ড করছে। পাশ ফেল প্রথা রাখলে যেমন অপচয় অনুন্নয়ন, কারণ একটা বাচ্চা সে বারবার তাকে একটি ক্লাসে রেখে দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে, সে ডিমোটিভেট হয়ে একটা সময় পড়াশুনো ছেড়ে দিচ্ছে। যদি তাকে ক্লাসে তুলে দেওয়া হয়
তাহলে সে কোনো না কোনো দিন আবার পড়াশোনার প্রতি মনোযোগ দেবে বা স্কুলে নিয়মিত আসবে, বা তাকে ব্যাকআপ দিয়ে তোমাকে তুলতে হবে। এটা কিন্তু যে ও পারে না আমি শেখাবো কেন, ও অ আ শিখে আসেনি তো আমি কী করতে পারি, নো। একটা টিচার হিসাবে এটা বলা যায় না। টিচার হিসাবে তোমার কাজ কি, একটা বাচ্চা যদি সারা জীবন বোম্বে থাকলো, সে ক্লাস 4-এ এসে ভর্তি হতে চাইছে, এখনও স্কুলে ভর্তি নিতে হবে, তাকে 4-এই ভর্তি করাতে হবে অ্যাকর্ডিং টু এজ। আগের নিয়ম কী ছিল, সে যদি কি পারে না পারে সেই থেকে 1-এ রাখা, 2-তে রাখা, 3-তে রাখা, এরকম একটা ব্যাপার ছিল। সেই নিয়ম এখন নেই। তাই বলছে অপচয় এবং অনুন্নয়ন এই রোধ করার জন্য এই পাশ ফেল প্রথা কিন্তু সঠিক এখানে বলা হচ্ছে। আমরা পজিটিভ সেন্সেই উত্তর দেবো, কোনো নেগেটিভ সেন্সে উত্তর দেবো না এটাকে। এরপর আসি, আজকাল প্রায় শোনা যাচ্ছে যে শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে শিক্ষকরা ব্যর্থ হচ্ছেন। এর কারণ সম্পর্কে আপনার অভিমত কী? সমস্ত কিছুর সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা দ্রুত পাল্টে যাচ্ছে, তেমনি পাল্টে যাচ্ছে মানসিকতাও। ফলে যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে সেগুলির মোকাবিলা করার মতো অভিজ্ঞ মানসিক সম্পন্ন শিক্ষকের অভাব থেকে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনার জন্য পুরা প্রশ্ন হতে পারে। তো এই যে শিক্ষকের অভাব থেকে যাচ্ছে আপনি বলছেন যে সেরকম ধরনের, কারণ সময়ের সঙ্গে সঙ্গে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, বাচ্চাদের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে, বা নিয়ম শৃঙ্খলার বিভিন্ন রকম নতুন নতুন তৈরি হচ্ছে, বিভিন্ন কাঠামো তৈরি হচ্ছে, সেইটার সঙ্গে পাল্লা দিয়ে, মডার্নের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের টিচার পাওয়া যাচ্ছে না, শিক্ষিকারাও, এটাই আপনি বলতে চেয়েছেন। কিন্তু এখানে ক্রস কোশ্চেন কি, আপনি এই অভাব কতটা পূরণ করতে পারবেন শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়ার পরে? দারুণ একটা প্রশ্ন আপনাকে কিন্তু ওখান থেকে ছুড়ে দিতে পারে। এবার হবে চ্যালেঞ্জের বিষয়। আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিযুক্ত হতে পারলে অবশ্যই এই বিষয়ে একটু অসাধারণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। প্রথমে ক্লাসকে আকর্ষণীয় করে তুলতে হবে, পড়ানোর ধরন বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে যেতে হবে, মূল্যায়ন করার ধরন পরিবর্তন করতে হবে, পাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে সঙ্গে সহপাঠক্রমিক কাজের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ নিবেশ করাতে হবে। এই যে বর্তমান সময়ে বিদ্যালয়ে আনন্দ পরিসর তৈরি হয়েছে, এই আনন্দ পরিসর সপ্তাহে একদিন করে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দদায়ক পাঠের তৈরি করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাতের কাজ করুন, নাটক করুন, খেলাধুলায় মনোযোগ করুন, তারা স্কুলে আসতে চাইবে। আমি নিজেই একজন তো স্কুলের কাজ করি, স্কুল টিচার। তো আমি স্কুলে বাচ্চাদের যেদিন হাতের কাজ করাই, সেই দিন ওরা বলে, স্যার কবে হাতের কাজ করাবেন, আমি সেদিন স্কুল আসবো, আমি সেদিন কোনোভাবে স্কুল মিস করবো না, স্যার কবে ফুটবল খেলাবেন। আমাদের স্কুলে যেটা হয়, মানে ফুটবল খেলার সময়, স্পোর্টসের সময় ওরা কোনো রকম স্কুল মিস করবে না খেলা করবে বলে। তো এইগুলো করেও কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করা যায়। প্রাথমিক স্তরে কোনো শিশুর মধ্যে অপসংগতিমূলক আচরণ লক্ষ্য করলে তা অপসারণের জন্য শিক্ষক হিসেবে কী করবেন? খেলার মাধ্যমে পড়ালে বা খেলার ছলে শ্রেণী শিক্ষা ব্যবস্থা পরিচালনা করলে শিশুদের অপসংগতির সঠিক কারণটি পাওয়া যায়। কারণ খেলার মধ্যে দিয়ে এই শিশু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করে। এক্ষেত্রে অপসংগতির জন্য শিশু যে স্বাভাবিক আচরণগুলি হারায়, খেলার মধ্যে দিয়ে সেগুলিকে আবার ফিরিয়ে আনতে হবে, যা শিশুকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। দেখুন, এই যে ক্লাসে গিয়ে বই পড়ানো, সারাদিন বই পড়াও, এ পড়াও, তা পড়াও, কিন্তু বই পড়ানোর বাইরে খেলার ছলে বা অ্যাক্টিভিটির মাধ্যমে যদি পড়ানো করানো যায়, তাহলে কিন্তু সেটা অনেক উন্নত হয়ে যাবে। সেই জন্য বলছি যে খেলার ছলে পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা বাচ্চা অপসংগতিমূলক আচরণ করছে, সে পড়তে চাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে তাকে খেলার ছলে বা অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ালে সে কিন্তু ভালো কিছু শিখবে। যে অপসংগতিমূলক আচরণ করছে তাকে আপনি একক, দশক, শতক শেখাবেন, তাকে ডেকে নিয়ে আসুন, 3 জনকে ডেকে নিয়ে আসুন, তাদেরকে দাঁড়ান, তাদের একটা একটা করে নাম দেন, তুমি 1, তুমি 2, তুমি 3, একক, দশক, শতক, ওখান থেকে কিন্তু বোঝানো যেতে পারে। বা প্রকৃত মান, স্থানীয় মান, ওই 3 জন বাচ্চাকে ডেকে কিন্তু বোঝানো যেতে পারে। বিদ্যালয়ের কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, তাহলে আপনি কী করবেন? প্রথমেই বলি যে তাকে নিজের সন্তান, ভাই বোন ভেবে বারবার বোঝানোর চেষ্টা করব। তারপরেও যদি সে দুর্ব্যবহার করে, তাহলে প্রধান শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরব। কিন্তু একটা জিনিস কি এখানে আমি বলে রাখি, বোঝানোর তো চেষ্টা করব, তার আগে দেখতে হবে সে দুর্ব্যবহার কেন করছে, তার প্রেক্ষাপটটা আগে জানতে হবে টিচার হিসাবে। কারণ দুর্ব্যবহার করছে, তাকে বারবার বোঝাচ্ছে, কিন্তু প্রেক্ষাপটটা বুঝতে হবে সে কেন করছে। তার তার নিকট থেকে জানতে হবে তুমি কেন করছো, তুমি আজ বাড়িতে কী কাজ করে এসছো, তোমার বাবা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার
ভাই বোন তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার বাড়ির ঠাকুমা ঠাকুরদা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, সব কিছু কিন্তু জানবো। এই সমস্ত গল্পের মধ্যে ওকে ঢুকে যাব, নিয়ে ওকে বার করে নিয়ে আসবো যে কেন ও দুর্ব্যবহার করছে। তারপরে আমি কিছুদিন চেষ্টা করব তাকে বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্নভাবে চেষ্টা করব আমার মতো করে। তারপরে যদি না হয় তারপরে আমি প্রধান শিক্ষক বা অভিভাবকের কাছে যাব। এটা ডিরেক্ট থ্রু করলে কিন্তু অ্যান্সারটা পরিপূর্ণ হবে না। বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে বুঝতে হবে ওর শ্রেণীকক্ষে যে পাঠদান চলে সেই পাঠে খুব বেশি সে মনোযোগী নয়, বা তার সেই পাঠ ভালো লাগছে না, বা আমার বা পড়ানোর মধ্যে কোনো ত্রুটি আছে, এরকম একটা ব্যাপার থাকতেই পারে। আমার পড়ানোর পদ্ধতি বর্তমান সময়ে বলা হয়েছে যে একটা বাচ্চা যদি শূন্য পায়, একটা বাচ্চা যদি পড়াশোনায় মনোযোগী না থাকে, তাহলে বাচ্চাটার দোষ না, দোষটা হচ্ছে টিচারের। টিচারের দোষ মানে কি? টিচার হয় পড়াতে পারছে না, টিচার টিএলএম ইউজ করেনি, পড়ানোর পদ্ধতির সমস্যা, পাঠ্যক্রমের সমস্যা, বইয়ের সমস্যা, মূল্যায়ন পদ্ধতির সমস্যা। মানে মূল্যায়নের মধ্যে দিয়ে মূল্যায়ন হয়, শিক্ষকের মূল্যায়ন হয়, বিদ্যালয়ের পরিবেশের মূল্যায়ন হয়, যে পাঠ্যক্রম আছে পাঠ্যক্রমের মূল্যায়ন হয়, শিক্ষার্থীর মূল্যায়ন হয়। মূল্যায়ন একটা ভাইটাল জিনিস, বিস্তারিত আসবে পরে। শ্রেণীকক্ষ পরিবেশ হবে আনন্দময়, এইভাবে বাচ্চাদের শ্রেণীকক্ষে দুষ্টুমি কমিয়ে তাদের পড়াশোনামুখী করা যাবে। শ্রেণীকক্ষটা সুন্দর করে সাজানো যেতে পারে, চারিদিকে বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন মডেল দিয়ে বিভিন্নভাবে সাজানো যেতে পারে, যাতে শিক্ষার্থীরা স্কুলে আসতে আগ্রহী হয়, ক্লাসের মধ্যে ক্লাস করতে আগ্রহী হয়। এগুলো কিন্তু আমরা করতেই পারি প্র্যাকটিক্যালি। কিন্তু বারবার একটা জিনিস বলবো, এই যে কোশ্চেনগুলো তো সব বিতর্কিত কোশ্চেন বা এখান থেকে ক্রস কোশ্চেন হতে পারে। আপনারা নিজেদের মতো করেও একটু কোশ্চেনগুলো একটু সাজিয়ে নেবেন, যাতে করে যে আমি যেগুলো বলছি বা এই নোটের বাইরেও কিছু কিছু উত্তর আপনাদের মনের মতো করে সুন্দর ভাষা ইউজ করে দিতে পারেন। আমি এটা কিন্তু বারবার বলবো। এবার আসি ম্যাডামদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ম্যাডামদের জন্য প্রশ্ন কি, আপনি একজন শিক্ষিকা, কীভাবে শাড়ি না সালোয়ার কোনটি আপনার প্রেফার করবেন আপনি স্কুলে আসার জন্য? প্রথমেই বলি, দুটি পোশাকই সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। উভয় পোশাকের দ্বারাই নারীর সৌন্দর্যবোধ, রুচি, আধুনিকতা ইত্যাদি প্রকাশ পায়। এক্ষেত্রে আমি যে বিষয়টিতে লক্ষ্য রাখবো তা হলো আমার পোশাকটির মধ্যে শালীনতা, খুব দারুণ উত্তর, বজায় থাকছে কিনা, সেটি ঠিকভাবে রুচিসম্মত হচ্ছে কিনা। ব্যস্ততার দিক থেকে দেখতে গেলে শাড়ির তুলনায় সালোয়ার আমার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনগুলোতে একটু শাড়ি পরাই যেতে পারে। পরা যেতেই পারে না, আপনাকে পরতেই হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনি আপনার সংসার ও চাকরি দুটি কীভাবে একসাথে সামলাবেন? সংসার বা চাকরি দুটি সম্পূর্ণভাবে আলাদা বিষয়। আমি দুটিকে সঠিক সুস্থভাবে করার জন্য মানসিকভাবে প্রস্তুত। তাছাড়া অনেক সফল মহিলা আছেন যারা সংসার, বাচ্চা বড় করা, সফলতার সঙ্গে তাদের চাকরির সমস্ত কর্তব্য সঠিকভাবে পালন করা হচ্ছে। আমি না হয় তাদের মতো একটি উদাহরণ হতে চাই। এই সমস্ত উত্তর কিন্তু খুবই দারুণ উত্তর। এর সঙ্গে আপনারা নিজেদের মতো করে আরও কিছু উত্তর যুক্ত করা যেতে পারে, যে স্যার আমি পরিস্থিতি অনুযায়ী অবশ্যই বিদ্যালয়ের শিশুদের আমি নজর বা বিদ্যালয়ের প্রতি ভালোবাসা তো আমার থাকবেই, কারণ আমি এই চাকরিটা করতে যাচ্ছি, তার জন্য তো আমি মানসিকভাবে রেডি। যে কথাটা আমি একটু আগে বললাম, অনেক পরিবার আছে যারা বাড়ির বউকে চাকরি করতে দিতে ঠিক অনুমতি দিতে চায় না। এই বিষয়টিতে আপনি কীভাবে দেখেন? প্রথম কথা, পারিবারিকভাবে এতটা রক্ষণশীল হওয়া উচিত নয়, কারণ চাকরির মধ্যে দিয়ে অর্থ উপার্জনের পাশাপাশি সমাজে বৃহৎ স্বার্থে কাজ করা যায়। তারপর পারিবারিকভাবেও সাহায্য করা যায়, নিজের যোগ্যতার স্বীকৃতি মেলে। ফলে বাড়ির বউকে চাকরি করতে দেওয়া বা তার ব্যক্তি স্বাধীনতা দেওয়া উচিত বলেই আমি মনে করি। কারণ একটা সমাজে মহিলাদের বঞ্চিত করে রাখা মানে সমাজের অবক্ষয় বলা চলে। মহিলাদের আরও উন্নত করে তুলতে হবে। এরকম ধরনের সাজিয়ে গুছিয়ে একটা প্রশ্ন আপনারা রেডি করতে পারেন। আমি জাস্ট কেমন ধরনের প্রশ্ন আসে বা কিছু অ্যান্সারের ক্লু আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু নিজের মতো করে রেডি হয়ে যাবেন মানসিকভাবে। সমাজে কি নারীদের অধিকার বেশি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের সমাজে যা কিছু কল্যাণ করা আছে তা কিন্তু নর ও নারীর উভয়ের পারস্পরিক ক্রিয়াকলাপের জন্য গড়ে উঠেছে। এই সমাজ ব্যবস্থার আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি নারীরা বিভিন্নভাবে অবহেলিত, বঞ্চিত, শোষিত। আর তার জন্যই সমাজের মূল ধারায় নারী শক্তি আনতে নারীদের অধিকার বর্তমান দিনে একটু বেশি দেওয়া প্রয়োজন। কারণ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীদের সার্বিক উন্নতি করতে গেলে তাদের প্রতি একটু বেশি করে যত্ন নিতে হবে বলে আমি মনে করি। এরকম ধরনের উত্তর দেওয়া যেতে পারে। আপনি আপনার সন্তানকে কী বানাতে চান? বীভৎস প্রশ্ন।
এখানে কিন্তু অনেকে পাজেল হয়ে যেতে পারে কোশ্চেন উত্তর দিতে গিয়ে। আমি আমার সন্তানকে 100% দিয়ে বা আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আদর্শ ব্যক্তিত্বময় মানুষ করে তুলতে চাই। তারপর তার ইচ্ছে অনুযায়ী তার সঙ্গে আলোচনা করে তাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। এখানে সন্তানকে মানুষ করে তুলব সঠিকভাবে, তার লক্ষ্যে পৌঁছাবো, সে যেটা চাইবে বা যে সে তার চাহিদা অনুযায়ী তাকে মানুষ করে তুলব, তাকে কি তৈরি করব বা সে কী পড়াশুনো করবে তার ইচ্ছার উপরে সম্পূর্ণ নির্ভর করবে। এই সমস্ত উত্তরগুলো একটু নিজের মতো করে ভাবার চেষ্টা করতে হবে। আপনি যদি কি চাকুরিটি আপনি যদি চাকরিটি আপনার বাড়ি থেকে দূর জেলায় পান তাহলে কী করবেন? সংসার, বাচ্চা, জীবিকা সব কিছু নিয়েই আমরা, কারণ সব কিছু নিয়েই তো আমরা, চাকরি তো আপনার করতেই হবে, সংসার করতে হবে, বাচ্চা আপনার তো থাকবেই। এক্ষেত্রে হয়তো সংসার বাচ্চা নিয়ে একটু আধটু সমস্যা প্রথম দিকে হতে পারে, তবে তা মানিয়ে নিয়ে আমি চাকরিটা করব, কারণ এটা আমার স্বপ্ন, আমার জীবনের প্রাপ্তি। এই ধরনের উত্তর আপনারা দিতে পারেন, নিজের মতো করে বানিয়ে নেবেন। বারবার বলছি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমি আপনাদের সামনে প্রতিটি এরকম প্রশ্ন এইভাবে নিয়ে আসব, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বারবার বলবো, এই যে প্রশ্নগুলো আপনাদের করিয়েছি বা বলেছি, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে কিন্তু ইন্টারভিউ বোর্ডে কারোর না কারোর কপালে পড়বেই। আপনারা মোটামুটিভাবে একটু রেডি হয়ে যাবেন, আর এই প্রশ্নগুলোর বাইরে আপনারা একটু নতুন করে বা নতুনভাবে ভাবার চেষ্টা করবে। আমি জাস্ট আপনাদেরকে ক্লু দিলাম বা গাইডেন্স দিলাম। পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন টপিক আমি নিয়ে আসবো, এরকম ধরনের প্রশ্ন নিয়ে আমি বিস্তারিত কিন্তু আলোচনা করব। সেই জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন বা আমাকে এরকম ধরনের ভিডিও করার জন্য আরও উৎসাহিত করবেন। আর একটা জিনিস, আপনারা ভিডিও দেখুন, এই যে নোটস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। কিন্তু ভিডিওটা এই পর্যন্তই, আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।